তো বন্ধুরা ফাইনালি ভারতের এক ঝটকায় এখন গোটা বাংলাদেশ কুপোকাত এবং যেভাবে একদম পারফেক্ট টাইম ভারত নিজের অ্যাটাক করেছে তাতে কিন্তু বাংলাদেশকে আর কেউ বাঁচাতে পারবে না। কেননা এটা তো আপনারা প্রত্যেকেই জানেন যে বাংলাদেশ এই মুহূর্তে ভয়ঙ্কর ইকোনমিক ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে। আর এর থেকে বাঁচার জন্য যে করেই হোক বাংলাদেশের এখন অন্ততপক্ষে কয়েক বিলিয়ন ডলারের লোন দরকার। এর জন্য ওরা ছুটে যায় আইএমএফের কাছে এবং কোনো রকমে হাতে পায়ে ধরে একটা লোনের ব্যবস্থা করে। এখন এই লোনের আন্ডারেই ওদের টাকা দেওয়ার কথা ছিল গত মার্চ মাস। এটা বাংলাদেশের রিপোর্ট, যেখানে ওদের অ্যাডভাইজার বহু মাস আগে বড় গলায় বলেছিল যে আমাদের তো ভারতের প্রয়োজনই নেই, আইএমএফ আমাদেরকে লোন দিয়ে দেয়। কিন্তু আজ এপ্রিল শেষ হতে বসলো, তাও একটা টাকাও ওরা বাংলাদেশকে দেয়নি। তো পাল্টা বাংলাদেশ কী করে, আবারও আইএমএফের সামনে অনুনয় বিনয় করে এবং আইএমএফের সদস্যদের নিজের দেশে ডেকে নিয়ে আসে। এরপর গত 2 সপ্তাহ ধরে ওরা বাংলাদেশের পরিস্থিতিকে ইভ্যালুয়েট করছিল যে এদেরকে আদৌ লোন দেওয়া যায় কি। আর এক্স্যাক্টলি সেম টাইমে ভারত নিজের দান চাল। যে মুহূর্তে আইএমএফ বাংলাদেশে আলোচনা করছিল ঠিক সেই সময় ভারত অফিশিয়ালি বাংলাদেশের যে ট্রান্সশিপমেন্ট সেটাই বাতিল করে দেয়। ব্যাস, এতেই আইএমএফ সজাগ হয়ে যায় যে এর চক্করে বাংলাদেশের রপ্তানি তো কমে যাবে, তাহলে যে লোন বাংলাদেশকে দেওয়া হবে সেটা ওরা ফেরত দেবে কী করে। এখন এর মাঝে আমাদের ইউনিস চাচা এত বুদ্ধিমান যে ভারতের ওপরে বদলা নিতে পাল্টা ওদের পুরো গার্মেন্টস ইন্ডাস্ট্রি যার উপর দাঁড়িয়ে আছে সেই সুতো আমদানিও ভারত থেকে বন্ধ করে দেয়। ব্যাস, পরিস্থিতি আরও খারাপ হয়ে গিয়েছিল আর ওদের নিজেদের রপ্তানিকারকরাই এর বিরুদ্ধে ময়দানে নেমে পড়ে। ফলে এই সমস্ত পরিস্থিতি দেখে আইএমএফ বুঝে গেছে যে এই দেশে টাকা দিলে সেই টাকা কোনো দিন ফেরত পাওয়া যাবে। আর যা কথা তাই কাজ। খবর দেখেন, ভারত আর বাংলাদেশের ট্রেড ওয়ার শুরু হতেই আইএমএফ বাংলাদেশকে বিনা কোনো লোন দিয়ে বা ডেট ঘোষণা করে বাংলাদেশ থেকে চলে গিয়েছে, যা বাংলাদেশের জন্য বিরাট বড় ঝটকা। রিপোর্ট অনুযায়ী এখানে কম করেও 1.3 বিলিয়ন ডলার মানে প্রায় 15,000 কোটি টাকার বেশি বাংলাদেশকে দেওয়ার কথা ছিল। কিন্তু ওদের ইকোনমির অবস্থা দেখেই তো আইএমএফ পালিয়েছে। ওরা এখন বাংলাদেশের সাথে আরও একটা লম্বা নেগোসিয়েশন চালাবে এবং যদি বাংলাদেশ ওদের শর্ত মেনে দেশের ইকোনমি ওদের হাতে তুলে দেয় তাহলেই আইএমএফ বাংলাদেশকে টাকা দেবে, না হলে একটা টাকাও দেবে না। আর এখানেই কিন্তু বাংলাদেশ মারাত্মকভাবে ফেসে গেছে। যদি ওরা লোন না পায় তাহলে তো দেশ দেউলিয়া হয়েই যাবে। আর যদি ওরা আইএমএফের কথা মানে তাহলে ইউনিসের বিরোধী হোক বা সমর্থক দুপক্ষই ইউনিসকে রাস্তায় টেনে নিয়ে যাবে। আর এটা আমি এমনি বলছি না, যেটা আইএমএফ বলেছে সেটা যদি আপনারা নিজেরা শোনেন তাহলেই বুঝতে পারবেন যে এই পেছন থেকে ভারত কত বড় একটা গেম খেলেছে। আইএমএফের দাবি অনুযায়ী 2023 সালে বাংলাদেশের অর্থব্যবস্থা প্রায় 6% কাছাকাছি গ্রো করছে। কিন্তু যখন থেকে বাংলাদেশে ইউনিস ঢোকে এই গ্রোথ নামতে নামতে এখন 3% এসে ঠেকেছে, অর্থাৎ অর্ধেক কমে গেছে, যা বিরাট বড় একটা ক্রাইসিস তৈরি করেছে মাত্র 1 বছরেরও কম সময়। এমনকি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের তরফ থেকেও বাংলাদেশের এই গ্রোথ লাগাতার কমাতে শুরু করে দিয়েছে। আর ওদের দাবি বাংলাদেশ যেদিকে এগোচ্ছে তাতে ওদের গ্রোথ এইভাবেই কমতে থাকবে। যদিও বাংলাদেশ এটা স্বীকার করতে নারাজ। বাংলাদেশের অফিসিয়াল বয়ান আজকেই দিয়েছে, রিপোর্ট দেখেন, যেখানে ওরা বলছে যে না ওসব তো বাজে কথা। বাংলাদেশের মারাত্মক যে ইকোনমিক ক্রাইসিস শুরু হয়েছে এটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর যেহেতু আইএমএফ ওদেরকে লোন দিচ্ছে না, তাই আমাদের নোবেল জয়ী ইউনিস চাচা অন্য বুদ্ধি বার করেছে। আর তা হলো এখন ইউনিস থালা নিয়ে অন্যদের কাছে হাত পাতবে লোনের জন্য, যেখানে আইএমএফের পর ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছে যাবে একটা সফট লোন পাওয়ার জন্য। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয় না যে এরাও বাংলাদেশকে কোনো রকম সাহায্য করতে পারবে। কেননা এই সমস্ত সংস্থায় লোনের জন্য হয় আমেরিকা সাপোর্ট চায়, তা না হলে ভারত আর চীনের মতন দেশের সাপোর্ট চায়, যার কোনোটাই কিন্তু এখন বাংলাদেশের কাছে নেই। আর এখান থেকে শুরু হয়ে তা মানতেই হবে। আর এখানেই মূলত ইউনিস ফেসে গেছে। আইএমএফের 4টে মূল দাবি। প্রথমত, গোটা বাংলাদেশের ওপর অতিরিক্ত ট্যাক্স চাপাতে হবে এবং যদি ইউনিস এটা করে পাবলিক তো ইউনিসকে ছাড়বে না। একেতেই মানুষ খেতে পাচ্ছে না, গার্মেন্টসের কর্মচারীরা কাজ হারাচ্ছে।
তো এমন পরিস্থিতিতে অতিরিক্ত ট্যাক্স ওরা তুলবে কোথা থেকে? এছাড়াও এর ফলে বাংলাদেশে ইনফ্লেশন মারাত্মক বেড়ে যাবে, সব কিছুর দাম রাতারাতি ডবল হয়ে যাবে। আর একেতেই তো আমেরিকা বাংলাদেশের ওপর টেরিফ চাপিয়েছে, তাই বাংলাদেশ থেকে যে গার্মেন্টস রপ্তানি হচ্ছে সেটা অনেকটা দামি হয়ে গেছে। ভারত ট্রান্সশিপমেন্টের বাতিল করার পর এটা আরও দামি হয়। সুতো আমদানি আটকে দিতেও এটা তৈরির যে খরচ সেটাও বেড়ে গেছে। এর ওপর যদি আরও অতিরিক্ত ট্যাক্স চাপায় তাহলে বাংলাদেশের গার্মেন্টস দিয়ে লুঙ্গি বানিয়ে নিজেরা পরা ছাড়া কোনো উপায় থাকবে না। এত দামি পোশাক অন্য কোনো দেশ তো কিনবেই না। এরপর আইএমএফের দ্বিতীয় দাবি যেটা রয়েছে সেটা হলো এক্সচেঞ্জ রেটকে ডিভ্যালু করা। আইএমএফ চাইছে ডলার তো অতিরিক্ত শক্তিশালী, সেই তুলনায় বাংলাদেশ ইচ্ছাকৃতভাবে নিজেদের টাকার ভ্যালু বাড়িয়ে রেখেছে, সেটা ওদের সম্পূর্ণ ছেড়ে দিতে হবে মার্কেটের ওপর। এমনটা করলে কিন্তু টাকা ডলারের তুলনায় 150 থেকে 200-তে পৌঁছে যাবে। এবং বাংলাদেশ যেহেতু সব কিছু আমদানি করে, তা সে গার্মেন্টসের র মেটেরিয়াল থেকে শুরু করে চাল ডাল তেল সব কিছু, তো স্বাভাবিকভাবে টাকার ভ্যালু এত বেশি কমে গেলে এগুলোর দামও আরও বাড়বে এবং সাধারণ মানুষ বিদ্রোহ করতে বাধ্য হবে। তৃতীয় ডিমান্ড যেটা রয়েছে সেটা হলো বাংলাদেশের ব্যাংকিং ক্রাইসিসকে ঠিক করতে হবে। কেননা বাংলাদেশের নিজস্ব খবর অনুযায়ী বাংলাদেশি ব্যাংকের ক্রাইসিস মারাত্মক আকার নিয়েছে, ডিপোজিট লাগাতার কমছে। অথচ আমাদের এই যে নোবেলজয়ী অর্থনীতিবিদ যে বলা হয় যে গ্রামীণ ব্যাংকের আবার এক্সপার্ট ছিল, সেও কিন্তু এই ব্যাংকিং ক্রাইসিসে কিচ্ছু করতে পারছে। আর চতুর্থ এবং সবচেয়ে বড় ডিমান্ড যেটা আইএমএফের রয়েছে সেটা হলো ওরা যে টাকা বাংলাদেশকে দেবে সেটা তো তখনই কাজে আসবে যদি বাংলাদেশের ইকোনমি ঠিক মতন কাজ করে। কিন্তু পলিটিক্যাল ডিস্টেবিলিটির জন্য সেটা তো সম্ভবই না, তাই আগে ওরা এটাকে ঠিক করতে বলছে, যা অসম্ভব। কারণ পলিটিক্যাল স্টেবিলিটির জন্য ইলেকশন করিয়ে নতুন সরকার আনতে হবে, তাহলে তো ইউনিস চাচা আর অবৈধ জঙ্গিদের গদি চলে যাবে। আর তার সাথেই ওদের ভারতের সাথে চলার সমস্যাকেও মেটাতে হবে। কেননা বাংলাদেশি ইকোনমির ব্যাকবোন গার্মেন্টস ইন্ডাস্ট্রি, তো তাকেই আবার মজবুত করতে হবে, যা সম্ভব নয় ভারত ছাড়া। আমাদের সস্তার তুলো সুতো এগুলো দিয়েই পুরো গার্মেন্টস ইন্ডাস্ট্রি চলছে, যেটা ওরা বন্ধ করে দিয়েছে। তারপর যে গার্মেন্টস তৈরি হয় সেটা ভারত হয়েই বিক্রি হতো, সেটাও ভারত আটকে দিয়েছে। এছাড়াও ভারত থেকে ওরা সস্তার বিদ্যুৎ পায়, ওদের বড় বড় ফ্যাক্টরি তো লাগাতার বন্ধ হয়ে যাচ্ছে, তার উপর হামলা হচ্ছে। ফলে গোটা দেশের যে ইনভেস্টার তারাও কিন্তু পালিয়েছে। ফলে স্টেবিলিটি আসা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অসম্ভব ব্যাপার। ফলে এর থেকে বাঁচার জন্য আমাদের মোহাম্মদ ইউনিস কী করে, নতুন প্ল্যান তৈরি করে। এটা আবার বেস্ট প্ল্যান কি? প্ল্যান হলো ওরা আরেক ভিখারি পাকিস্তানের কাছ থেকে টাকা চায়। পাকিস্তান 1970-এর দুর্যোগে 5 লাখের বেশি বাঙালিদের মরার পর ওদের যে টাকা ছিল সেই টাকাগুলো নিজেরা লুট করে। এছাড়াও বাংলাদেশের যত ফান্ড ছিল তার একটা টাকাও পাকিস্তান বাংলাদেশকে দেয়নি, যা প্রায় আজকের দিনে $4.5 বিলিয়ন মতন হবে। তো বাংলাদেশ এখন পাকিস্তানের কাছ থেকে সেই $4.5 বিলিয়ন চাইছে এবং ইউনিস ভাবছে এতে আর লোন নেওয়ার দরকার হবে না। মানে কি অবস্থা, বিপদে পড়ে এখন পাকিস্তান প্রেমও উড়ে গেল। আর সবচেয়ে বড় কথা, পাকিস্তান তো নিজে আইএমএফের লোনের জন্য মুজরা করছে। ওরা $4.5 বিলিয়ন একসাথে চোখেও দেখে, সেই টাকা নাকি ওরা আবার বাংলাদেশকে দেবে, ভাবা যায়। ফলে পুরো বাংলাদেশের ক্রাইসিস ঠেকানোর একমাত্র উপায় ভারত। শ্রীলঙ্কা মালদ্বীপ প্রত্যেকের সাথে সেম কাজ হয়েছে। চীন তো একটা টাকাও দেবে না, আর ডলারাইজেশনের জন্য আমেরিকা নিজেই কাঙ্গাল হচ্ছে। তো বাঁচতে হলে ঘুরে ফিরে ভারতের পায়েই পড়তে হবে। তো যেরকমটা আমি বলেছিলাম, ভারত বড় গেম খেলছে, আমাদের বিশেষ কিছু করার দরকার। ওরা নিজের গলায় নিজেই দড়ি পরিয়ে দিয়েছে, আমাদের কাজ শুধু বসে বসে দেখা। আগামী কয়েক বছরেই পুরো বাংলাদেশটাই কোল্যাপস হয়ে গেল, তারপর ভারত নিজের ইচ্ছে মতন বাংলাদেশকে ক্যাপচার করে নিজের মতন নাচাতে পারে। নাও এবার মজা লোটো।